হ্যাঁ, রেনু, বন্যার আসলে পরিস্থিতি অনেকটাই উন্নতি হওয়ার পরে কিন্তু আসলে হাওর অঞ্চলের যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু দৃশ্যমান হয়েছে। সুনামগঞ্জ হাওরের প্রায় ১৫০ কিলোমিটার সড়ক কিন্তু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুনামগঞ্জে প্রায় ৮০ কোটি টাকার মাছ এবং ৭,০০০ পুকুরের ক্ষতি হয়েছে এবং যে পরিমাণ মাছের ক্ষতি হয়েছে, মৎস্য খামারের ক্ষতি হয়েছে এবং আমরা দেখেছি অনেক এলাকায় কিন্তু অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং প্রচুর বাড়িঘর নষ্ট হয়েছে এবং সব মিলিয়ে সুনামগঞ্জের যে আসলে প্রায় ১০ লক্ষের বেশি মানুষ পানিতে নিমজ্জিত হয়েছিল সেই মানুষের মধ্যে কিন্তু অনেকেরই ঘরবাড়ি ক্ষতি হয়েছে, জিনিসপত্রের ক্ষতি হয়েছে। বিশেষ করে বেশি ক্ষতি হয়েছে সুনামগঞ্জ হাওরের প্রায় ৭০০ একর আউশ ধান যেটি ছিল ফসল সেটি কিন্তু ক্ষতি হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে ত্রাণ তৎপরতা আসলে ওইভাবে চোখে পড়ার মতো তৎপরতা আমরা দেখিনি। গতকাল কিন্তু আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তার ত্রাণ দিতে এসেছিলেন। তারা বলছেন যে যাদের ঘরবাড়ি ভেঙেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তালিকা করে টিন এবং আর্থিক সহযোগিতা দেওয়া হবে এবং তাদেরকে পুনর্বাসনের সব ধরনের সহযোগিতা করা হবে এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল সহ যে ১০ উপজেলার যে প্লাবিত এলাকা ছিল সেই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে পুনর্বাসনে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং সবাইকে কিন্তু আর্থিক সহযোগিতা দেওয়া তারা আশ্বাস দিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি নিম্নাঞ্চলের বেশ কয়েকটি উপজেলার মানুষের বাড়িঘরে কিন্তু এখনো পানি আছে, যার ফলে এই মানুষজনে কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে আছেন এবং যারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরেছেন তাদেরও কিন্তু আসলে এখনো এই ঘুরে দাঁড়ানোর যে লড়াইটা সেটা কিন্তু এখন সংগ্রাম করতে হচ্ছে এবং সেই সংগ্রাম আসলে আরো বেশ কয়েকদিন করতে হবে, কারণ অনেকেরই বন্যায় বাড়িঘর, রাস্তাঘাট এবং স্কুল প্রতিষ্ঠান সবগুলো মিলিয়ে কিন্তু বেশ ব্যাপক ক্ষতি হয়েছে সুনামগঞ্জে বন্যায়। সেই ক্ষতি কিন্তু আসলে কাটিয়ে ওঠা মানুষের অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেটা লাঘবে কিন্তু অনেক চেষ্টা চালাচ্ছে প্রশাসন থেকে, সব ধরনের সহযোগিতা তারা দিচ্ছেন। তারপরেও কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখনো কমেনি, সেটি কমতে হয়তো ৫ থেকে ৭ দিন, কারো কারো ১০ দিনের সময় লাগতে পারে। তো সুনামগঞ্জে এই ছিল আসলে সুনামগঞ্জের বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে সর্বশেষ পরিস্থিতি। রেনু, জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার উত্তরাঞ্চলের পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। বকুল, সুনামগঞ্জে যেমন দেখছিলাম ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে, উত্তরাঞ্চলের কি অবস্থা, কি দেখছেন? রেনু, সুনামগঞ্জ বা সিলেট অঞ্চলে যেরকম ক্ষয়ক্ষতি হয়েছিল, লালমনিরহাটেও কিন্তু ঈদের পরে একটি বন্যা দেখা দিয়েছিল, যে বন্যায় টানা ৩ থেকে ৪ দিন প্লাবিত ছিল লালমনিরহাটের তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল, নিম্নাঞ্চল। আমি এখন যে জায়গাটি রয়েছি এটিও কিন্তু একটু বেড়িবাঁধ এবং বেড়িবাঁধের উপরেও কিন্তু এক হাঁটু পানি উঠে এই পাশের যে এলাকাগুলো ছিল উঁচু এলাকা সেটাও কিন্তু প্লাবিত ছিল টানা ৩-৪ দিন এবং সেই পানি কিন্তু নেমে গেছে। ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর হয়েছে। আমি যদি একটু বলি যে এখনো কিন্তু আমরা লক্ষ্য করেছি এলাকাগুলো ঘুরে যে লোকজন হাঁটু পানিতে নেমে এই নিম্নাঞ্চল থেকে কিন্তু আধা পাকা ধান তারা কেটে তুলে তারা ঘরে তুলবার চেষ্টা করছেন। তাছাড়া তাদের যে অন্যান্য যে ফসল রয়েছে সেগুলো কিন্তু ক্ষতি হয়েছে। এখানে কিন্তু তিস্তার চরাঞ্চলে এবং নিম্নাঞ্চলে পাট প্রচুর আবাদ হয়েছে, ভুট্টা আবাদ হয়েছে, বাদাম আবাদ হয়েছে। এছাড়াও মৌসুমী বিভিন্ন ফসল যেগুলো কিন্তু এই চরাঞ্চলে কিন্তু এই মৌসুমে কিন্তু আবাদ হয়, কিন্তু সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছিল এবং সেগুলো নষ্ট হয়েছে। তাছাড়াও এই নদী পাড়ে কিন্তু ঈদের পরে যে বন্যা ছিল টানা ৩-৪ দিন, সেই সময় কিন্তু টানা সেই সময়টুকু বৃষ্টি হয়েছে এবং এই বিদ্যুৎহীন ছিল এই এলাকাগুলোতে এবং টানা ৪ দিন পর তারা বিদ্যুৎ পেয়েছিল সেই সময়। তারপরে কিন্তু পানি কমতে শুরু করেছিল। তবে আজকে আমরা যেটি নদী পাড়ে এসে দেখতে পাচ্ছি যে পানি কিন্তু কিছুটা বাড়ছে ধীরে ধীরে। নদীর একদম তিস্তার যে চরাঞ্চল সেই চরাঞ্চলগুলোতে ধীরে ধীরে পানি কিন্তু ঢুকছে, এখনো পানি বাড়ছে, অথবা আবারও স্বল্পমাত্রা একটা বন্যা দেখা দিতে পারে তিস্তার এই এলাকাগুলোতে, আবারও হয়তো বা পানিবন্দী হবে। যদিও বা ২ দিন হলো পানি কমে যাওয়ার, যদিও বা এই অঞ্চলে গত ২ দিন ধরে কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু উজানের যে ভারী ঢল ভারতীয় অংশে সেই ঢল কিন্তু আসছে, যার কারণে এই পানি ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি যেটি সকাল ৬টার যদি তথ্য একটু দিয়ে রাখি, ডালিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে এবং তিস্তা পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু পরিসংখ্যানে বুঝতে পারছি যে আবারও পানি বাড়ছে এবং সাধারণ মানুষ কিন্তু আবারও এই বন্যার যে মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যায় ক্ষয়ক্ষতির খবর জানছিলাম সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে।